আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরামের পক্ষ থেকে। আজকে 8ই মার্চ এবং আজকে এই যে আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে গ্লোবাল ডিবেট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডোরে একটি বিতর্কের আয়োজন করছে। এটি হচ্ছে পলিসি ডিবেট। যদিও বিতর্কের বিষয়টি আসলে নারীদের সাথে সম্পৃক্ত নয়, তবে এই বিশেষ দিনকে আমরা নতুনভাবে আসলে উদযাপন করার জন্য আমাদের এই ছোট্ট একটা আয়োজন। আমাদের এখানে আজকে আমাদের আমার হাতের ডান পাশে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং বাম পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে এই যারা শিক্ষার্থী রয়েছেন, যে বিতর্কিকগণ রয়েছেন, তারা হচ্ছে বিতর্ক করবেন। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে যে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। শুরুতেই আপনাদের সাথে আমাদের আজকের এই বিতর্কিক যারা আছেন তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে সরকারি দলে রয়েছেন হচ্ছে ধীমান বিশ্বাস, তিনি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছেন অর্ণব সাহা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ডান পাশে রয়েছে বিরোধী দল, এখানে রয়েছে জান্নাতুল নেসা বর্ণালী, তিনি ইংরেজি বিভাগ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এছাড়া রয়েছে মুনিয়া আক্তার, ইংরেজি বিভাগ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। শুরুতে নিয়মকানুনগুলো বলছি। আজকের এই বিতর্ক দুইটি পর্বে অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে প্রত্যেকজন বক্তা 7 মিনিট করে সময় পাবেন বক্তব্য রাখার জন্য, এবং যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পাবেন তাদের যুক্তি খণ্ডন করার জন্য। এবং আজকের এই বিতর্কে কোনো ধরনের পয়েন্ট থাকছে না। আমাদের আজকের যে বিতর্কের পর্ব সেটি শুরু করছি। আমি সর্বপ্রথম আজকের সরকারি দলের যিনি প্রধানমন্ত্রী ধীমান বিশ্বাস, তাকে অনুরোধ করছি আজকের তার বক্তব্যটি রাখার জন্য। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে, এই সংসদ বিশ্বাস করে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। বিতর্কটি বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যোগ্যতা আসলে কি, রাজনৈতিক আনুগত্য বলতে কি বোঝায়, এবং দিন শেষে বাংলাদেশ দেশটা দেখতে কেমন, এবং এই দেশে টেকসই উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমত, যোগ্যতা বলতে আমরা এমন একটি মানদণ্ডকে বোঝাই যেই মানদণ্ডের মাধ্যমে কোনো নির্ধারিত ক্ষেত্রে একজন মানুষের যে কার্যক্ষমতা সেটিকে আমরা পরিমাপ করতে পারবো। যেমন ধরা যাক, একজন মানুষকে যদি গভর্নর হতে হয়, তবে তাকে বাংলাদেশের যে মুদ্রানীতি, বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে ব্যাংক নীতি, প্রত্যেকটা বিষয়কে বুঝতে হবে। এটা হচ্ছে তার যোগ্যতার মানদণ্ড। অন্যদিকে রাজনৈতিক আনুগত্য বলতে কি বোঝায়? প্রথমত, রাজনৈতিক আনুগত্য বলতে বোঝায় রাজনীতি দ্বারা অনুপ্রাণিত হওয়া কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হওয়া কোনো ব্যক্তি। হতে পারে ওই মানুষটা যোগ্য, অথবা হতে পারে ওই মানুষটা অযোগ্য। যদি মানুষটা যোগ্য হয়েও থাকে, তাহলেও সমস্যা হচ্ছে সেই মানুষটার মধ্যে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা বড় সম্ভাবনা থেকে থাকে। যেই এজেন্ডা বাস্তবায়নের সম্ভাবনা থেকে ওই মানুষটা দলের প্রয়োজনে কাজ করে থাকেন। দ্বিতীয়ত, বাংলাদেশ হচ্ছে একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, যে দেশের মধ্যে রাজনীতি এখনো খুবই অস্থিতিশীল পর্যায়ে আছে। মানুষের অধিকার কিংবা দেশের প্রতিকূল অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের যে সংগ্রাম, প্রত্যেকটি বিষয় এই দেশের মধ্যে আছে। এই দেশের অর্থনীতিতে এখন স্টেবল কোনো খাত নেই, যেখানে পোশাক খাত কিংবা হচ্ছে প্রবাসী খাত, প্রত্যেকটা খাত একটা অনিশ্চয়তার মধ্যে আছে। যে কোনো একটা খাত যে কোনো পর্যায়ে যদি চলে যায়, তাহলে আমাদের দেশ যে কোনো সময় ধসে যেতে পারে। এবং এই দেশের আরো একটি বড় সমস্যা হচ্ছে স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী, যেখানে শিক্ষার হার বলতে প্রকৃত শিক্ষার হারকে আসলে কখনো বিবেচনা করা হয় না। এই দেশের মধ্যে টেকসই উন্নয়ন বলতে আমরা বুঝি এই দেশের যে এসডিজি নির্ধারিত 17টি গোল আছে, এই 17টি গোলের বাইরে গিয়েও আমাদের দেশের যে মানসম্পন্ন শিক্ষা এবং দেশের জনগণের শিক্ষার মানের সাথে সাথে জীবনযাত্রার গুণগত মানকে উন্নত করা। যেটার জন্য কি করতে হবে? স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের কাজে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, এবং সর্বোপরি দেশের মধ্যে আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে। যার ফলে আজকে যদি নরসিংদী কিংবা চট্টগ্রামে একটি শিশু ধর্ষিতা হয়, সেই শিশুর বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে না, বরঞ্চ সরকারের অটোমেটেড সিস্টেম বা টোটাল বিচার ব্যবস্থার মাধ্যমে জিনিসটা বিচারের আওতায় আসবে। এই যে সুশাসন নিশ্চিত হওয়া, আমরা এটার কথা বলছি। যে মুহূর্তে
আমরা যোগ্যতাকে প্রাধান্য দেই না, বরং প্রাধান্য দেই রাজনৈতিক একটা এজেন্ডাকে বা রাজনৈতিক আনুগত্যকে। ওই মুহূর্তে আমার দেশের প্রশাসন থেকে শুরু করে একেবারে রুট লেভেল পর্যন্ত, তার মানে আজকে দেশের একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গা দলগতকরণ হয়ে যায়। এর মাধ্যমে কি হয়, আমাদের দেশে তিনটা খাত আছে: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। প্রত্যেকটা বিভাগে যখন আমরা যোগ্যতা থেকে এই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেই, তখন তিনটি বিভাগই রাজনৈতিক দলের করায়ত্তে চলে আসে। সমস্যাটা কি? একটা গণতান্ত্রিক দেশের মধ্যে আমরা একটা সমালোচনামূলক গণতন্ত্রকে দেখতে চাই, যেখানে প্রত্যেকটা সরকারের যে বিপরীত মতাদর্শ আছে কিংবা তার ক্ষতিকর দিক আছে, প্রত্যেকটা দিক আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সমালোচনা ছাড়া একটি সরকারকে কখনো আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারবেন না, ওই সরকারকে আপনি কোনোদিন প্রশ্ন করতে পারবেন না। তার মানে আজকে এই রাজনৈতিক আনুগত্যের মাধ্যমে আপনি যে মানুষটিকে নিয়ে আসছেন, এই মানুষটি কোনোদিন আপনার সিস্টেমের ফল না, বরং আমরা বিশ্বাস করি আপনার সুশাসন প্রতিষ্ঠার যে প্রথম নিয়ামক ছিল স্বচ্ছতা, আপনি এই স্বচ্ছতা নিতেই পারেন না। কারণ স্বচ্ছতা আপনি চাইবেন কার কাছ থেকে? যখন আপনার দলই ক্ষমতায়, আপনিই বিচারক, আবার আপনিই কাজ করছেন, তখন স্বচ্ছতার পুরো মেকানিজমটা ধসে যায়। দ্বিতীয়ত, আপনার দেশের মানুষের অংশগ্রহণটা অনেক বেশি হয় না। কারণ কি? আজকে পৃথিবীর মধ্যে যখন বাংলাদেশের মতো দেশগুলোতে মানুষ শিক্ষিত হওয়া শুরু করে, তারা মনে করে লবিং কিংবা অন্য ধরনের জিনিস ছাড়া তার দেশের কোনো উপরি পর্যায়ে যাওয়া সম্ভব না। আপনি দেশের মধ্যে এমন একটা দৃষ্টান্তকে তৈরি করছেন, যোগ্যতা থেকে আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তখন সমস্যাটা হয়, আপনার দেশের যে মানুষগুলো এতদিন ধরে শিক্ষিত হচ্ছিল, যে মানুষগুলো এতদিন ধরে স্বপ্ন দেখছিল রাষ্ট্র পরিচালনার, ওই মানুষগুলো এখানে যাইতেই চায় না। কারণ কি? কারণ তারা বিশ্বাস করে রাজনৈতিক এজেন্ডা ছাড়া কোনোদিন এখানে যাওয়া যাবে না। যার ফলে কি হয়? যার ফলে একটা দেশের রাজনৈতিক অঙ্গন কিংবা পুরো সামগ্রিক উন্নয়নের ধারায় জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাইতাম, সেই অংশগ্রহণটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। যে কারণে পুরো দেশের যে গণতন্ত্র, এইটা ফল ডাউন করা শুরু করে। এই কারণে আমরা বিশ্বাস করি আপনি যে মুহূর্তে একটা যোগ্যতার মানদণ্ডকে আনবেন, তখন আপনার দেশের জনগণের জন্য যে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা সম্ভব, যেই টেকসই উন্নয়ন করা সম্ভব, সেইটা আপনি সর্বোচ্চভাবে নিশ্চিত করতে পারতেন। টেকসই উন্নয়নের কয়েকটা লেয়ার বলি। টেকসই উন্নয়ন বলতে আমরা হচ্ছে আপনার দেশের মধ্যে একটা সিস্টেমেটিক রিফরমেশন, যেই উন্নতিটা আপনি শুধুমাত্র হচ্ছে অবকাঠামোগত উন্নতি করবেন না, জীবনযাত্রার উন্নতি করবেন না, বরং মানুষের মানসিক যে চেতনা, এটার উন্নতিতেও কাজ করবেন। এটাও কিন্তু একটা টেকসই উন্নয়নের উদাহরণ। আমরা আমাদের পৃথিবীতে দেখতে পারি বিভিন্ন দেশের মধ্যেই এই ধরনের রাজনৈতিক আনুগত্যকে যখন প্রতিষ্ঠা করা হয়, তখন ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের মতো প্রত্যেকটা প্রতিষ্ঠান রাজনীতির ছত্রছায়ায় চলে যায়। তখন একটা রাজনৈতিক দল যা বলে, পুরো সিস্টেমটাই সেই কথা বলে। তার মানে জনগণের যে কথা বলার একটা অধিকার, অর্থাৎ সুশাসনের যে প্রথম একটা নিয়ামক থাকে, আপনার জনগণকে কথা বলতে দিতে হবে, আপনি জনগণকে কথা বলতে দিতে পারেন না। মোটা দাগে যদি আমরা বলি, জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা যাবে না, কখনোই আপনি হচ্ছে একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাতে পারবেন না, আপনি কখনোই হচ্ছে স্বচ্ছতা আনতে পারবেন না, এবং দিন শেষে আপনি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় আনতে পারবেন না। বরঞ্চ আপনার দেশের যে প্রধান জায়গাগুলো দরকার, এটার বাইরে গিয়ে আপনি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করেন। যে কারণে আমরা বিশ্বাস করি যোগ্যতাহীন কোনো মানুষকে যখন আমরা আনি, তখন যে সমস্যাটা দেখা দেয়, একইভাবে যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক আনুগত্যযুক্ত কোনো মানুষকে যদি আনি, তাহলে ওই মানুষটা দলীয় এজেন্ডার বাইরে অন্য কিছু ভাবতে চায় না। শেষ করছি, অর্থাৎ ওই মানুষটা দিন শেষে এসে তার রাজনৈতিক দলেরই একজন মানুষ হয়ে কাজ করে, কখনো জনগণের মানুষ হতে পারে না। তা আমরা বিশ্বাস করি যে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হচ্ছে মূলত এই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ধীমান বিশ্বাসকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি বিরোধী দলীয় নেতা জান্নাতুল নেসা বর্ণালীকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে, সেটি হচ্ছে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। আজকে বিরোধী দল হিসেবে আমরা দেখিয়ে যাব কেন এবং কিভাবে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়াটাই বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় নয়। প্রথমত মাননীয় স্পিকার, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কির একটি কথা বলতে চাই। তিনি বলেছেন, পলিটিক্স
ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল। কিন্তু আজ আমার সরকার দলীয় বন্ধু এই সংসদে এসে এক অবাস্তব ও বায়বীয় তথ্যে ডুবে আছেন। তিনি মনে করছেন কেবল নিরপেক্ষ লোক বসিয়ে দিলে দেশটা রাতারাতি নন্দনকানন হয়ে যাবে। মাননীয় স্পিকার, রোগ হয়েছে ফুসফুসে কিন্তু আমার বন্ধু চিকিৎসা করছেন নখে। আজ আমি প্রমাণ করে দেবো যে বাংলাদেশের উন্নয়নের পথে মূল কাঁটা রাজনৈতিক আনুগত্য নয়, বরং দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো, যার কারণে আসলে জবাবদিহিতার অভাব এবং স্বচ্ছতার বিষয়গুলো এখানে চলে আসছে। মাননীয় স্পিকার, সরকার পক্ষ বললেন যে রাজনৈতিক আনুগত্যের যে লোকগুলো আছে তাদের মধ্যে যোগ্য লোকও আছে, অযোগ্য লোকও আছে। তো সেই জায়গাটিতে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, সেই জায়গাটিতে অনেক সময় আমরা দেখেছি যে অনেক যোগ্য লোককে বসানো হয়েছে, সে রাজনৈতিক অনুগত হোক বা না হোক, কিন্তু শুধুমাত্র যোগ্যতা দিয়েই কি সে পারবে আমাদের দেশে টেকসই উন্নয়ন করতে বা সুশাসন প্রতিষ্ঠা করতে? আজকে আমাদের দেশের জনগণের যে অবস্থা, আপনি একটা কোন জায়গায় ময়লা ফেলতে হবে সেটি আপনি আপনার জনগণকে শেখাতে পারছেন না, আপনি আপনার জনগণকে একটা ট্রাফিক আইন শেখাতে পারছেন না, আপনি কিভাবে আপনার সেই যোগ্য লোককে দিয়ে সঠিক কাজটি করিয়ে আনবেন? সে হতে পারে সে রাজনৈতিকভাবে অনুগত নয়, বাট সে যে তার দায়িত্বটা ঠিকভাবে পালন করবে সেটি আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? যদি না আপনি একটি কঠোর আইন প্রয়োগ করেন বা একটি সিস্টেমের মধ্যে তাকে নিয়ে আসেন যে সে বাধ্য হবে সঠিক পথে চলতে, সে বাধ্য হবে সেই দুর্নীতি করলে তার যে ফলটা হবে সেই ভয়ে হোক বা আইনের ভয়ে হোক সে বাধ্য হবে সেই দুর্নীতি বা খারাপ কাজ থেকে সরে আসতে। আমরা দেখেছি আমাদের বিগত স্বৈরশাসক যারা ছিলেন, সেই স্বৈরশাসকদের শাসনামলে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় প্রকল্প হয়েছে এবং বিভিন্ন বড় বড় দুর্নীতির ঘটনা আমরা দেখেছি। যেমন ধরুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই বালিশ দুর্নীতির কথাটি আমার মনে হয় আমাদের কারোরই ভুলার কথা নয়। সেখানে কি হয়েছে, সেখানে যদি আপনি বলেন একজন যোগ্য লোককে বসিয়ে দেওয়া হলে কোনো দুর্নীতি হতো না, এটা কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই বলতে পারি না যে একজন লোক তার শুধু যোগ্যতা আছে, সে যোগ্য স্থানে অধিষ্ঠিত হলে সে কোনো দুর্নীতি করবে না, আমাদের দেশের সে উন্নয়ন করবে, সে সুশাসন প্রতিষ্ঠা করবে, এটি আমরা কোনোভাবেই বলতে পারি না আমাদের যদি একটি কঠোর আইন প্রয়োগ না করি। মাননীয় স্পিকার, একটি ক্রিকেট টিম তখনই জেতে যখন তার আম্পায়ার নিরপেক্ষ থাকে এবং নিয়মগুলো সবার জন্য সমান হয়। আমাদের সমস্যা কোনো ব্যক্তি নয়, আমাদের সমস্যা হলো আমাদের ইনস্টিটিউশনাল উইকনেস। যদি দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে শক্তিশালী হতো, তবে সেখানে যেই বসুক না কেন তাকে নিয়মের মধ্যে কাজ করতে হতো। উন্নয়ন বাধাগ্রস্ত হয় তখন যখন নিয়ম ভাঙলেও বিচার হয় না। তাই প্রধান শত্রু আনুগত্য নয়, বরং প্রধান শত্রু চলে আসছে এখানে বিচারের অভাব। মাননীয় স্পিকার, সরকার পরিচালনার জন্য একটি কোর টিম লাগে। আপনি যদি একটি যুদ্ধ জয় করতে চান তবে আপনার সেনাপতি হতে হবে এমন কেউ যে আপনার রণকৌশলে বিশ্বাস করে। যদি নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের দর্শনের সাথে সাংঘর্ষিক কেউ বসে থাকে তবে উন্নয়ন হবে মন্থর, এটিই স্বাভাবিক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান একে বলা হয় পলিসি অ্যালাইনমেন্ট। টেকসই উন্নয়নের জন্য এমন লোক প্রয়োজন যারা সরকারের ভীষণ বোঝেন এবং তা দ্রুত বাস্তবায়ন করেন, এবং তাদের উপর কঠোর আইনের প্রয়োগ এবং নজরদারি সেটি হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আনুগত্য এখানে উন্নয়নের বাধা নয়, বরং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জ্বালানি। আনুগত্য, আপনি ধরুন আমার সরকার দলীয় প্রধানমন্ত্রী বলে গেলেন যে একটি দলের লোক যখন একটি স্থানে অধিষ্ঠিত হয় সে তার নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। আচ্ছা, আপনি যখন জানেন না, আপনি একজন লোকের যোগ্য লোককে আপনি একটি পদে অধিষ্ঠিত করলেন, আপনি জানেন না সে কোন দলের লোক, তাহলেও তো সে তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আপনার যুক্তি অনুযায়ী। এরপর এটার দ্বিতীয় কথায় আমি আসি, দলীয় এজেন্ডা। আমাদের দেশের কোন দলীয় এজেন্ডা, মানে কোন দলের নীতিমালায় আছে যে তুমি দুর্নীতি করো, তুমি অপরাধ করো, তুমি অবিচার করো, তুমি খারাপ কাজ করো, তোমাকে বিচার দেওয়া হবে? এটা কোনো দলের এজেন্ডার মধ্যেই নেই। এটি আমাদের ব্যক্তিগত একটা প্রবৃত্তি। আমাদের সাধারণ জনগণের বা যারা বিভিন্ন আসলে অধিষ্ঠিত হয় তাদের আসলে নিজেকে কন্ট্রোলে আনতে হবে। তাদেরকে আমরা কিভাবে কন্ট্রোলে আনবো? তাদেরকে আমরা শুধুমাত্র তাদের যোগ্যতা যাচাই করে তাদেরকে পদে অধিষ্ঠিত করলে তারা আমাদের কন্ট্রোলে চলে আসবে না। তাদেরকে কন্ট্রোলে আনার জন্য আমাদের কঠোর আইনের প্রয়োগ করতে হবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমি বলেছি যে গত স্বৈরাচারী আমলে যে বড় বড় দুর্নীতির কথা বলেছি, লুটতরাজ করার জন্য কোনো দলীয় সিল আসলে লাগে না, লাগে জবাবদিহিতার অভাব। সিঙ্গাপুর বা চীনের দিকে তাকান, সেখানেও কিন্তু একদলীয় বা রাজনৈতিক আনুগত্যের প্রাধান্য আছে, কিন্তু তাদের উন্নয়ন কেন টেকসই? কারণ তাদের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার কাঠামো পাথর সমশক্ত, এবং সেই জায়গাটিতেই আমাদের ঘাটতি। আমাদের দেশে সেই কাঠামোটি নেই যে আমাদের দেশের প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি পদের প্রত্যেকটি দায়িত্বের, আপনি যে 3টি বিভাগের কথা বললেন, আইন বিভাগ,
বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয় না যে আপনি যে কাজটি করলেন এটি আসলে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক নাকি আপনি আপনার ন্যায়ের পক্ষে আছেন। তার সেই জবাবদিহিতাটি করতে হচ্ছে না বলেই সে আজকে আসলে খারাপ কাজগুলো বা অন্যায় দুর্নীতিগুলো করছে, যার জন্য আমাদের দেশের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছেই না। মাননীয় স্পিকার, কেবল যোগ্যতা দিয়ে যদি সব হতো তাহলে দুনিয়ার সব ল্যাবরেটরি আজ স্বর্গে পরিণত হতো। রাষ্ট্র চালাতে লাগে মেধা, বিশ্বাস এবং একটি শক্তিশালী স্বচ্ছ পদ্ধতি এবং কঠোর আইন। আমার তো সরকারি দলীয় বন্ধু যে তাসের ঘর বানিয়েছেন, আমি তা যুক্তির বাতাসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় কোনো ব্যক্তির আনুগত্য নয়, বরং আমাদের প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা। আসুন ব্যক্তির পেছনে না ছুটে সিস্টেম পরিবর্তনের দিকে মনোযোগ দিই। তাই আজকে বলতে চাই যে আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে যে এই সংসদ মনে করে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়াই বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। আজকে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। এবারে আমি অনুরোধ করছি অর্ণব সাহা সরকার দলীয় মন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আসি যে তারা আজকে যেই দেশটাকে চিত্রায়ন করার চেষ্টা করেছেন তাদের বক্তব্যের মাধ্যমে আলটিমেটলি তারা হচ্ছে সেই চিত্রায়নটাকে খুবই ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। কেন? দেখো, দুইটা লেয়ারে বুঝায়। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আজকে বাংলাদেশের বাস্তবতাটা কি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে তাদের কথাগুলো সত্য, বাংলাদেশে দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো এক্সিস্ট করে, বাংলাদেশে কঠোর আইনের শাসন নেই। কিন্তু আপনি যদি এই এক্সিস্টেন্স গুলো কেন নাই সেটার কারণটাকে যদি আপনি আরো ভালোভাবে তলিয়ে দেখতে চান, তখনই আপনি গিয়ে দেখবেন যে সমস্যাটা আসলেই হচ্ছে রাজনৈতিক আনুগত্য। কেন? দেখুন, প্রথমত আসি দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো। আপনার আজকে একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো থাকার জন্য যেটা দরকার, তিনটা জিনিস দরকার। প্রথমত আপনার নিরপেক্ষ থাকা লাগবে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে একটা অন্যায় করা হলে আপনি সরকার দলীয় আনুগত্য থাকা একজন লোককে যেইভাবে বিচার করবেন, বিরোধী দলে থাকা একজন মানুষকে আপনি সেম ভাবে বিচার করবেন, প্রথমত। দ্বিতীয়ত, আপনাকে যে কোনো ধরনের রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স আছে বা রাজনৈতিক যে প্রভাব আছে সেগুলো মুক্ত হতে হবে। কেন? কারণ একটা বিচার কখনোই তার এক্সিস্টিং যে রাজনৈতিক অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করতে পারে না, বরঞ্চ সে একটা ন্যায় করেছে নাকি বা অন্যায় করেছে নাকি সেটার উপর ডিপেন্ড করতে হয়। থার্ড, আপনার আজকে এমন মানুষকে বসাতে হয় যে কিনা তার দায়িত্ব পালনের পর অন্য যে কোনো কারণে আবার সেই পদে আসীন হতে পারবে না যদি না সে আবার তার যোগ্যতা প্রমাণ না করতে পারে। এই তিনটা লেয়ারে গিয়ে কিভাবে দেখুন আজকে রাজনৈতিক আনুগত্য এই সমস্যাগুলো ক্রিয়েট করতেছে। প্রথমত আপনার বুঝতে হবে যে একটা লোক যখন রাজনৈতিকভাবে অনুগত আছে তখন তার রাজনৈতিক এজেন্ডাটাই বেশি তার যে কল্যাণকর এজেন্ডাটা আছে সেটা থেকে। অর্থাৎ সে যখন কল্যাণ করতে চাবে সেই জিনিসটা তার মাথায় আগে আসবে না, বরঞ্চ যেই দলটা তাকে সেই পদে আসীন করেছে সেই দলের প্রতি তার একটা বার্ডেন চলে আসে বা তার একটা রাজনৈতিক অনুগত্য থাকার যে বার্ডেনটা আছে সেটা চলে আসে। তাতে কি হয়, আপনি যখন একটা কল্যাণকর পরিস্থিতিতে আসবেন যেখানে আপনার কল্যাণ কাজ করতে হবে, তখন আপনার মাথায় এটা প্রথমে না এসে আসবে হচ্ছে যে আমার দল আমাকে যে আসীন করেছে তাকে তো আমার আগে সার্ভ করতে হবে। এই যে সার্ভ করার মেন্টালিটিটা, এই মেন্টালিটিটাই আলটিমেটলি আপনাকে আপনার যে দায়িত্ব পালন আছে সেটাতে বাধাগ্রস্ত করে। এই বাধাগ্রস্ত করার কারণে আপনি যে শক্তিশালী কাঠামোটা যাচ্ছেন, প্রাতিষ্ঠানিক কাঠামো, যেটা বিরোধী দলের বন্ধুরা খুবই বারবার করে বলে যাওয়ার চেষ্টা করছেন, সেটা ভেঙে যায়। দ্বিতীয়ত আসেন, তারা কঠোর আইনের শাসনের কথা বলে যায়। আইনের শাসন তখনই সম্ভব যখন আপনি সবাইকে সমান চোখে দেখবেন। আজকে সরকার দলের একজন অনুগত মানুষ যখন সরকারের কোনো একটা পদে বসবে, তখন সে যখন কোনো একটা অন্যায় করবে, তখন সমস্যাটা হচ্ছে তাকে যখন আইনের মাধ্যমে আমরা শাসন করতে যাব তখন সরকার দল সেই ইনসেনটিভটা পাবে না। কি ইনসেনটিভ পাবে না? সরকার দল তাদের সেই ইমেজটা রক্ষা করতে চাবে যে আজকে আমি যদি এই মানুষটার বিচার করি তাহলে পুরো দেশে এই মানুষটা আমার দলের, অর্থাৎ আমার দলের যে ইমেজটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই যে ইমেজ রক্ষা করার যে টেন্ডেন্সিটা, সেটাই আলটিমেটলি যেই রাজনৈতিক অনুগত, যেই লোকটা যেই রাজনৈতিক দলের অনুগত তার শেল্টার পেয়ে যাবে। শেল্টার পাওয়ার কারণে আলটিমেটলি আপনাদের ওয়ার্ল্ডে আপনি যে কঠোর আইনের ব্যবস্থার কথা বলে যাচ্ছেন সেটা আসলে থাকবে না। এখন আসুন, আমার প্রথম বক্তা যেগুলো বলে যাওয়ার চেষ্টা করছিলেন যে কিভাবে আসলে একটা রাষ্ট্রযন্ত্র ফাংশন করে কিংবা কিভাবে হচ্ছে আপনি আসলে টেকসই উন্নয়ন আর সুশাসন চান, সেগুলোর কথায় আমার প্রথম বক্তা প্রথমেই বলে গেছে যে আপনার স্বচ্ছতা দরকার। এখানে আপনি স্বচ্ছতা কিভাবে পাচ্ছেন না?
কারণ আপনি আজকে একটা কুকর্ম ঢাকছেন শুধুমাত্র আপনার দলের ইমেজ রক্ষা করার জন্য। আপনি তাকে কোনোভাবেই তার যেই অন্যায় হয়েছে সেটার জন্য বিচার করতে পারতেছেন না আপনার নিজের ইমেজ বাঁচানোর জন্য, এটার জন্য আপনি স্বচ্ছতা নির্ধারণ করতে পারেন না। দ্বিতীয়ত, আজকে একটা রাজনৈতিকভাবে অনুগত মানুষ যখন একটা অন্যায় করে, সেই অন্যায়ের যে আইডিওলজিটা আছে সেটা আলটিমেটলি যেই রাজনৈতিক দল থেকে সে বিলং করে তাদের উপর একটা বার্ডেন চলে আসে। আলটিমেটলি আপনি কার কাছে জবাবদিহিতা চাবেন? যেই দলের মানুষটা অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি সেই দলের কাছে গিয়ে বলছেন যে আপনার দলের অনুগত একজন ব্যক্তি এই ধরনের অন্যায় করেছে, আপনি এটার বিচার করেন। তারা করবে না, কারণ সে তাদের নিজের লোক। এই যে নিজের লোকের কনসেপ্টটা, এটা ব্রেক করে আমরা মনে করি যে আপনি যখন একটা যোগ্যতা সম্পন্ন মানুষকে বসাবেন তখন তিনটা জিনিস হবে। প্রথমত, সে যেহেতু সেই পদটা যোগ্যতার জন্য পেয়েছে, আলটিমেটলি তার কাছে কোনো রাজনৈতিক বার্ডেন থাকে না। অর্থাৎ সে যেই কাজটা সঠিক সেই কাজটাই করতে চাবে এবং যেই কাজটা দরকার নেই সেই কাজটা করবে না। অর্থাৎ সে এই ধরনের যে রাজনৈতিক প্রভাবের কথা বললাম সেটা থেকে মুক্ত থাকতেছে। দ্বিতীয়ত, আপনি যখন তাকে কোনো একটা অন্যায় অবিচারের জন্য অ্যাকাউন্টেবল করবেন, অর্থাৎ তার জন্য বিচার চাবেন, তখন বিচার ব্যবস্থার কাছে কোনো ধরনের ইনসেনটিভ নাই এই মানুষটাকে বাঁচানোর জন্য। তখন তারা একদম সুস্পষ্টভাবে সে যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোর জন্য তাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে নিয়ম আছে সেটার মাধ্যমেই আলটিমেটলি তার বিচার করা হবে। এইখানে এই যে দলীয় স্বার্থ যেটা আছে সেটা কমপ্লিটলি ভেঙে যায়। তৃতীয়ত, আপনার বুঝতে হবে যে এই মানুষটা আজকে খুবই রিপ্লেসেবল, অর্থাৎ এই মানুষটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে তার থেকে যোগ্য যদি কেউ থেকে থাকে, সুতরাং সরকারের কাছে এই ধরনের কোনো ইনসেনটিভ নাই যে না এই মানুষটা যদি আমার কম যোগ্য হয় তাকেও আমার রেখে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে সে তার নিজের দলের ব্যক্তি না, বরঞ্চ তারা তখন যোগ্যতার প্রমাণ দেখানো অন্য আরেকজন মানুষকে সেই পদে নিয়োগ দিতে পারবে। কিন্তু আপনি যখন রাজনৈতিক আনুগত্যর কনসেপ্টটা যদি এক্সিস্ট করে, তখন যে সমস্যাটা হবে, তখন সে যদি কম যোগ্যতা সম্পন্ন হয় আপনার তাকে রাখতে হবে, কারণ সেই মানুষটা আপনার দলের প্রতি অনুগত ছিল। এই যে বার্ডেনটা, এটা আলটিমেটলি আপনাকে যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাতে কোনো ভালো করতে দেয় না। রাদার আপনার যে সাইকেলটা এত বছর ধরে চলে আসতেছে, কম যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু আমার দলের অনুগত, এই সিস্টেমটাই কন্টিনিউ হয়। আলটিমেটলি আমরা মনে করি যে তারা যেই ধরনের ওয়ার্ল্ড বা যেই ধরনের আসলে দেশটা চিত্রায়ন করতে চায় সেটা পুরোপুরি ব্যর্থ হয় শুধুমাত্র একটা কারণেই, রাজনৈতিক আনুগত্যের কনসেপ্টটা এক্সিস্ট করার কারণে। এখন দেখেন তাহলে যোগ্যতা থাকলে আসলে কি হইতো। যোগ্যতা কথাটা আমার প্রথম বক্তা খুবই ভালোভাবে বুঝাই গেছেন, যেটা হচ্ছে একটা বিশেষায়িত জ্ঞানের মাধ্যমে যেই কর্মটা সম্পাদন করার কথা সেই কর্মটা সম্পাদন করা। আলটিমেটলি আপনি একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে যখন বসাবেন তাকে প্রথমত অ্যাকাউন্টেবল করা খুবই ইজি হবে, সেটা বুঝিয়ে গেছি। দ্বিতীয়ত, তার সবসময় লক্ষ্য থাকবে একটা কল্যাণকর পরিস্থিতি ক্রিয়েট করা, কারণ তাকে এটার জন্যই নিয়োগ দেয়া হয়েছে। অর্থাৎ তার নিয়োগের একমাত্র উদ্দেশ্যই ছিল হচ্ছে দেশের জন্য কল্যাণ সাধন। এই যে উদ্দেশ্য প্রণীত যেই বা তার যে নিজস্ব উদ্দেশ্য আছে সেটা যখন দলীয় স্বার্থের সাথে লাইন আপ হবে না, তখনই সে একটা বেটার রাষ্ট্র ক্রিয়েট করতে পারবে। এজন্য আমি মনে করি যে আমাদের দিক থেকে যোগ্যতা হচ্ছে আসলে রাজনৈতিক আনুগত্যই যে বাংলাদেশের টেকসই উন্নয়ন আর সুশাসনের প্রধান অন্তরায় সেটা প্রমাণ করে দিয়ে যেতে পারে। ধন্যবাদ। এবারে সর্বশেষ বক্তব্য রাখবে বিরোধী দলীয় নেতা মুনিয়া আক্তার। দোষ খুঁজতে গেলে সহজ পথ আছে, একটি নাম বলো আর সব দোষ তার উপর চাপাও। কিন্তু সত্যতার পথে হাঁটতে গেলে পুরো বাস্তবতাকে দেখতে হয়। মাননীয় স্পিকার, আজকের মোশন ঠিক সেই সহজ পথটাকে বেছে নিয়েছেন, সব সমস্যার জন্য রাজনৈতিক আনুগত্যকে দায়ী করা। মাননীয় স্পিকার, যোগ্যতা একটি মানুষের ক্ষমতা দেখায়, কিন্তু আনুগত্য দেখায় তার দায়িত্ববোধ। একটি রাষ্ট্র পরিচালনার জন্য কখনোই শুধু ব্যক্তিগত ক্ষমতার উপর নির্ভর করে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন বিশ্বাস, সমন্বয় এবং নীতিগত ঐক্য। আজকের মোশন এই সংসদ মনে করেন যে যোগ্যতা হচ্ছে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যদি সত্যি রাজনৈতিক আনুগত্য বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা হতো, তাহলে কেন একই দেশে বড় বড় অবকাঠামো প্রকল্প হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে এবং কোটি মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসছে? প্রশ্ন রয়ে গেল বিরোধী দলের কাছে। মাননীয় স্পিকার, আমি এর প্রস্তাবে দৃঢ়ভাবে বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বলতে চাই রাজনৈতিক আনুগত্য কোনো বাধা নয়, বরং সঠিকভাবে পরিচালিত হলে এটি রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতা এবং উন্নয়নের বিরোধিতা করে। মাননীয় স্পিকার, রাষ্ট্র পরিচালনা কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি দলগত ও সমন্বিত প্রক্রিয়া, যেখানে সরকার, প্রশাসন এবং নীতি নির্ধারকদের মধ্যে আস্থা থাকা জরুরি। যেটি প্রশাসনের মানুষ সরকারের নীতির প্রতি আস্থা না রাখে, তাহলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। অর্থাৎ উন্নয়নের জন্য প্রয়োজন বিশ্বাস, সমন্বয়, নীতিগত ঐক্য।
রাজনৈতিক অনুগত্য সেই সমন্বয় তৈরিতে সাহায্য করে। মাননীয় স্পিকার আর আমি কিছু যুক্তির মাধ্যমে তা প্রমাণ করে দিয়ে যাব। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, বিশ্বের অনেক গবেষণায় দেখা গিয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। যেসব দেশ রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে সেখানে বিনিয়োগ বেশি হয়, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়, অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের ক্ষেত্রেও আমরা গত বছরে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পেয়েছি। উদাহরণস্বরূপ বাংলাদেশের অর্থনীতিতে গত দশকে ধারাবাহিকভাবে প্রায় 6 থেকে 7% হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে বাংলাদেশের উন্নয়নকে উল্লেখযোগ্য বলে উল্লেখ করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্র পরিচালনা নীতিতে ধারাবাহিকতা এবং প্রশাসনিক সমন্বয় ছিল। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবটি শুনতে খুব শ্রুতিমধুর মনে হলেও এটি একটি গভীর তাত্ত্বিক বিভ্রান্তি। মাননীয় স্পিকার, আমার বন্ধু সরকার পক্ষ থেকে যোগ্যতা ও আনুগত্যকে সাপে নেউলের সম্পর্ক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, যা রাষ্ট্র পরিচালনা বাস্তবতাকে অস্বীকার করার নামমাত্র। মাননীয় স্পিকার, একটি দেশের উন্নয়ন কেবল কিছু গাণিতিক সমীকরণ দিয়ে হয় না। উন্নয়ন হয় একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে। মেধা যদি হয় একটি ট্রেনের ইঞ্জিন, তবে রাজনৈতিক আনুগত্য বা ভিত্তি হলো তার রেললাইন ছাড়া ইঞ্জিন যেমন লক্ষ্যবিহীন বনের মধ্যে হারিয়ে যায়, ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গীকার বা ভিশনারি মেধা রাষ্ট্রকে স্থবির করে দেয়। আমরা ওই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, এছাড়া মাননীয় স্পিকার, পলিসি অ্যালাইনমেন্ট ও গতির গুরুত্ব। মাননীয় স্পিকার, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পলিসি অ্যালাইনমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে, তারা জনগণের কাছে একটি ভিশন, যেমন স্মার্ট বাংলাদেশ নিয়ে আসে। এই ভিশন বাস্তবায়নের জন্য এমন একদল পেশাদার লোক প্রয়োজন যারা সরকারের এই দর্শনে বিশ্বাসী। মাননীয় স্পিকার, গবেষণা দেখা গেছে অতি মেধাবী কিন্তু বিশ্ব মতাবলম্বী আমলারা অনেক সময় তাত্ত্বিক বিতর্কের জালে উন্নয়ন প্রকল্পগুলো আটকে দেয়, যাকে আমরা রেড তাপিস বলি। পক্ষান্তরে যোগ্যতার সাথে যখন রাজনৈতিক আনুগত্যের সমন্বয় ঘটে, তখন সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয় এবং ফাস্ট ট্র্যাক মোড়ে শেষ হয়। অনুগত্য এখানে গতির দিকে নিয়ে যায়, অন্তরায় হয় না। মাননীয় স্পিকার, সরকার পক্ষ হয়তো মনে করছেন এটি কেবল আমাদের দেশের সমস্যা, কিন্তু মাননীয় স্পিকার বলতে চাই এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র আমেরিকার দিকে তাকান, সেখানে পলিসি সিস্টেম বা রাজনৈতিক নিয়োগের মাধ্যমে প্রায় 4,000 উচ্চস্থ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। কেন মাননীয় স্পিকার? কারণ তারা জানে কারিগরি দক্ষতার বাজার থেকে কেনা যায়, কিন্তু সরকারের ভীষণ বাজার থেকে কেনা যায় না। মাননীয় স্পিকার, চীনের অভাবনীয় উন্নয়নের মূলে রয়েছে তাদের মেট্রিটোক্র্যাট সেন্ট্রালিজম, যারা মেধার সাথে দলের প্রতি দায়বদ্ধতাকে সমান গুরুত্ব দেয়। এই মেলবন্ধন যদি উন্নয়নের অন্তরায় হতো, তবে আমেরিকা বা চীন আজ নেতৃত্ব দিতে পারতো না। মাননীয় স্পিকার, সুশাসন মানে শুধু ফাইল সই করা নয়, সুশাসন মানে জনগণের ম্যান্ডেট পূরণ করা। মুশতাক খানের মতো বরেন্দ্র অর্থনীতিবিদ তার পলিটিক্যাল সেটেলমেন্ট তথ্যে দেখিয়ে গেছেন যে উন্নয়নশীল দেশে উন্নয়ন তখনই টেকসই হয় যখন রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীগুলো উন্নয়ন প্রক্রিয়া একীভূত হয়। যদি সরকারের প্রতি অনুগত লোক না থাকে, তবে পদে পদে সার্বভৌমত্ব বা অস্থিরতা তৈরি হয়, যা সুনামবাদের সবচেয়ে বড় বাধা। রাজনৈতিক অনুগত থাকা ব্যক্তিরা জনগণের কাছে এবং দলের কাছে সরাসরি জবাবদিহিতা করতে বাধ্য থাকে, যা তাদের কাজের গতি বাড়ায়। মাননীয় স্পিকার, পরিশেষে বলবো, মেধা ও আনুগত্য একে অপরের পরিপূরক। অন্ধ আনুগত্য যেমন কাম্য নয়, তেমনি লক্ষ্যহীন মেধাও দেশের জন্য বোঝা। কিন্তু টেকসই উন্নয়ন ও প্রশাসন নিশ্চিত করতে মেধার সাথে রাজনৈতিক সেতুবন্ধন প্রয়োজন। তাকে অন্তরায় বলাটা চরম অযৌক্তিক। যোগ্যতা এবং আনুগত্য যখন হাত ধরে চলে, তখন বাংলাদেশ সমৃদ্ধির পথে এড়িয়ে যায়। তাই আমি এই অবান্তর প্রস্তাবটি প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। বিরোধী দলীয় নেতা মুনিয়া আক্তারকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথম বিরোধী দলীয় নেতা জান্নাতুল নেসা বর্ণালীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকারি দলের দুজন বক্তাই বারবার একটি জিনিসের উপরই ফোকাস করছেন, সেটি হচ্ছে যে রাজনৈতিক অনুগত ব্যক্তিরা তাদের কল্যাণের আগে দলের কথা মাথায় আসবে, দলকে সার্ভ করার মেন্টালিটি, তাদের দায়িত্ব পালনে বাধা দেবে। এখন দেখুন
দেখুন মানুষ স্পিকার, আমাদের বিরোধী দলীয় দ্বিতীয় বক্তা বললেন যে সরকার দল যখন একটি বিচারিক কাজ পদে অধিষ্ঠিত হবে তখন হয়তো তার মাথায় এটি আসবে যে আজকে বিচার করলে বা আমার দলের একটি লোক তাকে বিচার করলে আমার দলের ইমেজ নষ্ট হবে। লক্ষ্য করুন মানুষ স্পিকার, এখানে একটি বিষয় আমরা বারবার বলছি যে এই জিনিসটিকেই আমরা চাচ্ছি আইনের আওতায় আনতে, যেন হচ্ছে এই কাজটি না হয়। যেমন ধরুন একটি কঠোর জবাবদিহিতা যদি নিশ্চিত হয়, যেমন বর্তমান সরকার দলীয় যারা আছে, বর্তমান নতুন সরকার যে বিএনপি, তারা আমরা দেখেছি তাদের দলের কিছু লোক যারা ছিল চাঁদাবাজি বা বিভিন্ন অনৈতিক কাজ করার জন্য তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এখন যখন আপনার দল, আপনি যদি অনৈতিক কাজ করেন, চাঁদাবাজি করেন বা হচ্ছে আপনি মানে দুর্নীতি বা এরকম কোনো কিছু করলে আপনার দল যখন আপনার এগেইনস্টে যাচ্ছে, আপনার দল যখন আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, তখন কিন্তু আপনার আর দলকে প্রিভিলেজ দেওয়ার জায়গাটি আসছে না। এরপর মাননীয় স্পিকার, আপনারা বারবার বলছেন যে দলের বাইরে গিয়ে কোনো লোককে যদি আমরা দিই তাহলে হচ্ছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় স্পিকার, এটি তো কোনোভাবে আমরা গ্যারান্টি দিতে পারছি না। যেমন আপনি একজন বিচারক, ধরুন সে হচ্ছে বিচার কার্য করবে বা যে কোনো পদের একজন লোক সে হচ্ছে ওই আসনে অধিষ্ঠিত হয়েছে, তাকে ধরুন মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঘুষের কথা আমরা সবাই জানি, সারা দেশে এখন মানে সারা দেশে হচ্ছে ঘুষের ছড়াছড়ি। তো একটা মানুষকে যখন আপনি কিছু ঘুষ বা এরকম টাইপের কোনো সুবিধা দিয়ে যখন তাকে আপনি বলবেন যে আপনাকে আমি এই জিনিসটা দিব, আপনি আমাকে এই সুবিধাটা দেন, তখনই কিন্তু সে সেই রাষ্ট্রের বিরুদ্ধেই যাবে। এখানে কিন্তু দল বা দলের আনুগত্যটা এখানে কিন্তু আসছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের টেকসই উন্নয়ন বা সুশাসন বাধাগ্রস্ত হচ্ছে। তো বারবার যে রাজনৈতিক আনুগত্যকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে সবকিছুর পেছনে, এবং রাজনৈতিক আনুগত্য না থাকলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এবং সেই জন্যই আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে এই সংসদে, এই প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতাকে আবারও ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। এবারে সরকার দলের প্রধানমন্ত্রী, তিনি যুক্তি খনন পর্বে তার বক্তব্য রাখার জন্য তাকে আবার অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশকে যদি আপনি আমেরিকা কিংবা হচ্ছে ইউকের মতো দেশের সাথে তুলনা করেন, এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। সমস্যাটা কি জানেন? আপনার দেশের প্রত্যেকটা কাঠামোর মধ্যে যখন এই রাজনৈতিক আনুগত্যের ব্যক্তিদেরকে ঢোকান, ঠিক সেই মুহূর্তে যখন আপনি কোটার জন্য যৌক্তিক আন্দোলন করেন, আপনার উপর পুলিশ গুলি করে। কিন্তু যে মুহূর্তে আপনি হচ্ছে এই রাজনৈতিক আনুগত্য থেকে বের হইতে চান, আপনি পারেন না। আপনারও দোষারোপ করছেন সিস্টেমকে। শামসুর রহমানের একটা কবিতা আছে, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি সবাই আমরা মরার ছলে। এই যে সবাই যে চিলের পিছে দৌড়াচ্ছে, আপনারা তেমন সিস্টেমের পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু দেখতেছেন না সিস্টেমের ফল্ট কোথায়। সিস্টেমের ফল্টই হচ্ছে আজকে আপনার এই রাজনৈতিক এজেন্ডা কিংবা প্রোপাগান্ডাকে সেট করা। এখন কোন দেশের রাজনৈতিক দল অবশ্যই প্রকাশ্যে লিখে রাখে না দুর্নীতি করেন, ঘুষ দেন। বাংলাদেশের মতো দেশগুলোতে প্রত্যেকটা রাজনৈতিক দল চায় তাদের আধিপত্য বজায় রাখতে। এই জন্য যারা দেখা যায় যে অন্য দলে ভোট দিছে, ওদের বাড়িগুলা ভেঙে দিচ্ছে। এই যে নিজের আধিপত্য ধরে রাখার জন্য আজকে তারা প্রত্যেকটা জায়গায় যখন নিজেদের লোককে সেট করা শুরু করে, সমস্যাটা তখন তৈরি হয়। তখন আপনি একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছেন, ওই আন্দোলনটা ন্যায্য দাবির চেয়ে বড় প্রাধান্য পায় আপনি সরকারের বিরুদ্ধে কিছু করতেছেন। এই যে একটা ইনসেন্টিভ, একটা ন্যারেটিভ যখন দেশে চলে আসে, তখন টেকসই উন্নয়ন হয় না। আপনারা বলছেন দেশের মধ্যে কিভাবে এত জিডিপির উন্নয়ন হলো, এত অবকাঠামো হলো। আচ্ছা, জিডিপি কিংবা হচ্ছে এই টেকসই উন্নয়ন, এই জিনিসটার আমি দ্বিতীয় একটা লেয়ার বলে গেছিলাম। আপনার দেশের মানুষের মেন্টাল ডেভেলপমেন্ট কতটা হয়েছে, এইটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আপনি দেশের মানুষকে কতটুকু কারিগরি ভাবে সক্ষম করতে পারছেন, পারেন নাই। কেন জানেন? আপনার দেশের মধ্যে এই সিস্টেমটা করাই আছে, আপনি পলিটিক্স করবেন, আপনি পলিটিক্স করলেই বেনিফিশিয়ারি হবেন। আপনাকে যোগ্যতার চেয়ে আগে পলিটিক্সের জন্য আপনাকে হচ্ছে আমরা নিয়োগ দিব, অথবা যদি যোগ্য হয়েও থাকেন তাইলেও আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে। এই কারণে হয়েছে কি, দিন শেষে আপনারা যোগ্যতা অ্যাচিভিং এর চেয়ে পলিটিক্সের পিছনে বেশি দৌড়াইছেন, যেটা আমি ফার্স্টেই বলে গেছি, যেটার কোনো রিবাটাল আপনারা দেওয়ার চেষ্টা করেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে গোটা বিতর্কের মধ্যে আপনারা সিস্টেমকে বাংলাদেশের মতো জায়গায়, এই রাজনৈতিক যে কলুষিত একটা জায়গা, এইখানে থেকে কিভাবে বাংলাদেশের রাজনীতিকে রিফর্ম করবেন, এইটার কোনো মেকানাইজেশন আপনাদের ইন্টার ডিবেটে নাই। আজকে পুরো বিতর্ক জুড়ে আপনাদের বোঝানো দরকার ছিল এই সিস্টেমটাকে কিভাবে এই জায়গা থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র আপনার রিফরমেশনের মাধ্যমে। এইটা আপনারা দেখাইতে পারেন নাই। ভাই, সিস্টেমেটিক রিফরমেশন আমরাও চাই। সিস্টেমেটিক রিফরমেশন বলে যোগ্যতার কথা, বাট আলটিমেটলি এই যোগ্য ব্যক্তিদেরকে
ছাড়া আপনি কোনোদিন ওই সিস্টেমেটিক রিফরমেশন করতেই পারবেন না। আপনার ওই রাজনৈতিক অনুগত যে ব্যক্তিগুলা, এরা কোনোদিন আপনার ওই সিস্টেমেটিক রিফরমেশন করতে দিবে না, কারণ তারা চায় যে তাদের এজেন্ডাটা সব জায়গায় বাস্তবায়িত হোক, যার ফলে দিন শেষে আপনার দেশের মধ্যে যে সুশাসনের এক্সপেকটেশন আপনি রাখেন, ওই সুশাসনটা কোনোদিনই পান না। আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন ওই মানুষগুলোকে। আপনি কিভাবে আপনার দেশের রাজনৈতিক এজেন্ডার মানুষগুলোকে অ্যাকাউন্টেবল করবেন, এইটার কোনো মেকানাইজেশন আপনাদের ডিবেটে নাই। তো আমরা বিশ্বাস করি দিন শেষে যদি আপনাকে সুশাসন রক্ষা করতে হয়, আপনাকে টেকসই উন্নয়ন করতে হয়, তাহলে প্রকৃত মানুষগুলোকে নিয়ে আসতে হবে, যেই মানুষগুলো জানে আপনি কখনো একটা ব্যাংকার ছাড়া মানুষকে গভর্নর বানাইলে দেশের উন্নতি হবে না। ধন্যবাদ। গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আজকের আয়োজিত যে বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক মন্ডলী, গ্লোবাল ডিবেট ফোরামের এই ধরনের বিতর্কের যে আয়োজন, এগুলো যেন আমরা আরো করতে পারি, তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী।